শিলংয়ের যেটুকুন টুকরো 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 পার্ট আমার কাছে আছে সবটাই তুলে ধরছি। এই দেখো, এটা হচ্ছে ইসে পয়েন্ট, বিথানি পয়েন্ট বলা হয় এটাকে অ্যাকচুয়ালি। বিথানি হসপিটাল আমরা সবাই জানি, যেখানে এপিজি আব্দুল কালামের মারা গেছিলেন। এপিজি আব্দুল কালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শিলংয়ে। আইএমএ একটা উনি কনফারেন্সে এসেছিলেন। এই সেই হসপিটাল যেখানে আমরা এপিজি আব্দুল কালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই বিথানির থেকেই সোজা যেতে লাগবে। আমি জায়গাটাতে ছিলাম, যে জায়গাটাতে আছি, বিথানির থেকে অনেকগুলি পয়েন্ট, সত্যি সেই রাস্তাঘাটগুলি এখান দিয়ে যে কতবার আপ ডাউন করেছে, তবে প্রচণ্ড আপ কিন্তু এই জায়গাটা, ঠিক আছে। এই আপটা ক্রস করে, আর দেখো রাত্রেবেলা যে কি ইউনিক লাগে, সবসময় ইউনিক লাগে, কিন্তু রাত্রেবেলা আরও ভীষণ ভীষণ ভালো লাগে। শিলংয়ে থাকার জন্যই বোধ হয় আমার এখনও মনে হয় যে মানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গাগুলিতে নেই, যেখানে বেশি মাত্রায় মশা, যেখানে লোডশেডিং, জানো তো শিলংয়ে লোডশেডিং হয় না, নর্মালিও লোডশেডিং ভেরি রেয়ার। চলে এলাম একটা মন্দিরে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে কলোনি, সে কলোনি, সরি মানে এটা বলে আর কলোনি আর কি, মানে আমাদের কলোনি মিনস এখানে নাম হচ্ছে আর কলোনি, এটা উমপ্লিংয়ে। তো উমপ্লিংয়ে এখানে দুর্গাপূজা হতো এই জায়গাটা। এখানে নেতাজি সুভাষচন্দ্র 3 জানুয়ারি ছিল ওই দিন, নেতাজি সুভাষচন্দ্র ইসে করা হয়েছে, জন্মদিন সেলিব্রেট করা হয়েছে। এখানে দুর্গাপুজো হতো। এখানে দেখলাম এবার এসে এখানে একটা গণেশ মন্দিরও খোলা হয়েছে। তো এই দেখো এইখানে, তারপর ওইখান থেকে বেরিয়ে আসলাম আমরা কালী মন্দির। এই যে কলোনি, আর কলোনি, এখানে সব ধরনের মন্দির আছে, দুর্গা মন্দির, কালী মন্দির, বিপদনাশিনী মন্দির, শনি মন্দির। এবং আমার পরিবাররা এই অমাবস্যাতে আসা কালী মন্দির, এই যে মাতৃ মন্দির, মাতৃসংঘ, শিলংয়ের 2টো কালী মন্দির ভীষণ বিখ্যাত। একটা মন্দির আছে পোলোতে, আর একটা হচ্ছে এই উমপ্লিং। এছাড়াও প্রচুর কালী মন্দির আছে, কিন্তু আমার পরিবার এই 2টো মন্দিরে আমরা বেশিরভাগ সময় আসতাম। আর এই মাতৃসংঘের সাথে তো আমার হাজব্যান্ডের প্রচণ্ড মানে মিল ছিল, যে কোনো অমাবস্যাতে টাকা দেওয়া, চাল দেওয়া, 1 বস্তা চাল দেওয়া বা 1 বস্তা ডাল দেওয়া, এরকম আমাদের মানে রিয়েল লাইফে ছিল। আর যেখানে দুর্গাপুজো হয় সেটারও আমরা এক্সিকিউটিভ মেম্বার আমার হাজব্যান্ড ছিলেন। তো এইবার চলে আসছি আমি আমার যেখানে আমি ছিলাম, যেখানে প্রতিনিয়ত জীবনের অনেকগুলি বছর, মানে হরিয়ানাতে আসার আগে যেখানে ছিলাম, দেখে নাও প্রথম দিন থেকেই কিন্তু আমি এরকম জায়গাতেই থাকতাম আর এইরকম ক্যাম্পাসেই থাকতাম, ঠিক আছে। অর্পিতা পাল কোথায় থাকতো, কিভাবে থাকতো, অর্পিতা পাল এইভাবেই থাকতো, এরকম ক্যাম্পাসেই জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়ে গেছে। সারা জীবন, জন্মের পর থেকে, তাহলে জন্মের পর থেকে, এটা তো বিয়ের পর, হ্যাঁ এটা আমার বিয়ের পরের লাইফ। বিয়ের আগের লাইফটা তো আর ইউটিউব ছিল না, ক্যামেরা বন্দি করতে পারিনি। আমার বিয়ের আগের লাইফগুলোও কিন্তু এইরকম লাইফস্টাইলে আমি ছিলাম। তো এর থেকে কখনোই নিচে লাইফস্টাইলে আমি যাইনি, এরকম লাইফস্টাইলে আমি ছিলাম। তো চলো এখান দিয়ে যাচ্ছি কোথায়, এখানেও আমাদের একটা, এটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা মন্দির, একটা মন্দির বলাটা ভুল, শিব মন্দির। যেই শিব মন্দিরে আমাদের প্রতি সোমবারে আসা, শ্রাবণ মাসে প্রতি সোমবারে পুজো করা, শ্রাবণ মাসে একটা বড় করে উৎসব করা, মানে বললাম না প্রত্যেকটি মুহূর্ত না, যেটা বলে লাইফ ইজ টু লিভ, এইভাবে আমরা মানে বেঁচেছিলাম। এক গাঁটটি মহিলা এক হতাম, শিব মন্দির জন্য পুজো করতাম, সকাল থেকে রান্না, মানে শিবরাত্রি মানে একটা বিশাল ব্যাপার। শিবরাত্রিতে একটা বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, আর থাকতো শ্রাবণ মাসে। তাই তো হেসেছিলাম, চোপা বলেছে, চোপা শ্রাবণ মাস কি জিনিস জানে না। আমি সকাল 6:30টার সময় এসো, এই শীতের জায়গায় থাকা সত্ত্বেও আমি কিন্তু পুজো করে তারপরে চাকরির স্থলে রওনা হয়েছে। এই জায়গাটা ছিল না আমি যখন ছিলাম, এই মন্দির ছিল, এই জায়গা ছিল। এখন তারপরে এখানটা একটা নর্মাল জায়গা ছিল, তো এখানে এখন গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজো এবং সরস্বতী পুজো হয়। এইবার চলে এলাম আমার সবচেয়ে ফেভারিট জায়গা, যেটা হচ্ছে স্টেজ। এই অডিটোরিয়ামে প্রচুর প্রোগ্রাম অর্পিতা পাল করেছে, প্রচুর নাচ অর্পিতা পাল করেছে। চলো রাত্র হয়ে গেছে, এখন গেস্ট হাউসে ঢুকছি, যেখানে ছিলাম সেখানে ঢুকে পড়ছি, গেস্ট হাউসে ঢুকছি।
রাত্র হয়ে গেছে, লেটস বি দেয়ার। একটা রুম গেস্ট হাউস বাকি রয়েছে, এটা দেখানো হয়নি। এই আমরা অনেক প্রোগ্রাম করেছি, এমনকি যখন আমরা এই জায়গাটা ছাড়ি, শিলং ছাড়ি, এই ঘরটাতে আমরা ফ্যামিলি ছিলাম, সমস্ত সিনিয়র অফিসারদেরকে এখানে আমরা ফ্যামিলি ফেয়ারওয়েল দিয়েছিলাম। এখানে বসেও প্রচুর মিটিং, প্রচুর কিছু করেছি। ওই ডাইনিং প্লেসে খাওয়ার হতো, আর এখানে আমরা মিটিং টিটিং করতাম। তাই প্রত্যেকটা কোণায়, এমন কোনো কোণা নেই যেখানে আমার স্মৃতি জড়িয়ে নেই। ইচ অ্যান্ড এভরি প্লেস। See here. This is the place of guest house where I am staying right now. So, আমরা কোথায় আছি, কোন গেস্ট হাউসে আছি, কি করছি, কি আমার লাইফস্টাইল, আমি দিন কাটিয়েছি, কত বছর আমি কাটিয়েছি, এটাই সব কিছুই বলে দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম। এই গেস্ট হাউস থেকে বেরিয়ে আমি এই ক্লিপিংসগুলি আগেও দেখিয়ে দিয়েছিলাম, আমি শর্টসে দিয়েছিলাম, যেহেতু ওখানে আমার ব্রড ভিডিও করার মতো সময় এবং আপলোড করার অসুবিধা হচ্ছিল, টাইমও ছিল না। এটা হচ্ছে পোলো গ্রাউন্ড, যেখানে পোলো খেলা হতো ইংরেজ আমলে। তোমরা সবাই জানো শিলংও কিছুটা সময়ের জন্য ওরা, যেহেতু ইংরেজরা গরমে থাকতে পারতো না কলকাতাতে, তাই শিলংয়ে ওরা থাকতো, ওরা শিলং, সিমলা এই জায়গাগুলিতে। তাই এই জায়গাটা দেখো, এই পোলো গ্রাউন্ডটা এত সুন্দর। আর উইন্টারের সময় আমরা পুরো ফ্যামিলি এখানে আসতাম। আমার হাজবেন্ড, দেখো এই গাছটা দেখো, একদম গণপতি পাপা লাগছিল দেখতে দূর থেকে। এই শেষ সময় কি বলে, ঠান্ডার সময় আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে আসতাম, ওরা এখানে ফুটবল বল খেলতো। আচ্ছা, এইবার চলে আসলাম আবার সেই পুলিশ বাজারে। দেখো পুলিশ বাজারে চারিদিকে ফুল। শিলংয়ের মানুষরা খাওয়ার থেকে বেশি ফুল কেনাটাকে ইম্পর্টেন্স দেয়। প্রত্যেকটি বাড়িতে ফুল থাকবে, ফ্লাওয়ার, ওরা ভীষণ ফ্লাওয়ার লাভার হয়, তাই তো বাড়ি ঘরগুলি এত এত সুন্দর। প্রতিটি বাড়ির কোণাতে ফুল, আর রাস্তাঘাটে সব জায়গাতেই ফুল বিক্রি হয়। শিলংয়ে ভেবো না ঠান্ডার জায়গা বলে আইসক্রিম পাওয়া যায়, দেখো এত ঠান্ডার মধ্যেও কিন্তু আইসক্রিম আছে এবং পাবলিক আইসক্রিম খাচ্ছে। তারপর দেখো এটা দিনের শিলং। শিলংয়ের রাস্তার মোড়ে মোড়ে স্ট্রিট ফুড পাওয়া যায়, আর স্ট্রিট ফুডগুলি সত্যি ভীষণ টেস্টি হয়। এই ভুট্টা, তারপর বিভিন্ন রকম ফ্রুটস, হ্যাঁ, একটু পরপরেই কিন্তু তুমি স্ট্রিট ফুড পাবে। আর সেই স্ট্রিট ফুড, আমি যদি ব্লগার হতাম তাহলে আমি এসেন্স অফ স্ট্রিট ফুড দেখাতাম, সত্যি যে ঘুরে ঘুরে স্ট্রিট ফুড খাওয়া। দেখো উইদাউট গানে আমি নাচছি। শিলং মানে চেরি ব্লসম, এখানে চেরিগুলি নেই, ঝরে গেছে, অল্প অল্প আছে। তার মাঝে মানে সেই গাছের নিচে দাঁড়িয়ে একটু ড্যান্সের প্র্যাকটিস দেখাচ্ছি। ড্যান্স করছি বলে ভুল, মানে কোনো গান টান নেই কিন্তু, সেই উইদাউট এনি গান আমি এখানে ড্যান্সের প্র্যাকটিসটা দেখাচ্ছি। কিন্তু যেহেতু দাঁড়াবো না, তাই শুধু জাস্ট উপর উপর ভিডিও করে চলে গেলাম। আর কংরা খুব সুন্দরভাবে নানা রকম খাবার বানিয়ে দেয়। আর এখানের সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো তো, স্ট্রিট ফুড হোক যে কোনো কিছু প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। কং থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, যে কোনো ফ্রুটস বা যে কোনো কিছু তুমি খাও না, তোমার ইস কি দিচ্ছে, ইস কি নোংরা, এই ফিলিংসটা আসবে না। নিউট্রালি ভাই বলছি, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, তোমরা ভালো করে জানো। মোটামুটি ভারতবর্ষের সব জায়গায় মোটামুটি আমার একটা দেখা হয়ে গেছে, মোটামুটি একটা এভারেজ নলেজ আছে, কিন্তু নিট অ্যান্ড ক্লিনের সাথে কোনো রকম তুলনা করা যায় না। এই জায়গাটা বারবার মন টেনে নিচ্ছে, কারণ এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ নাকি কিছু সময়ের জন্য এসেছিলেন, শোনা কথা এটা, কিন্তু এটাকে না পরবর্তীকালে অ্যাসেম্বলি পয়েন্ট করা গেছে, এবং এই যে ঘরটাকে ভাঙাও হয়নি, কনস্ট্রাকশনও করা হয়নি, স্মৃতিটুকু রেখে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথের জায়গা একটা আছে,
যে জিৎ ভূমি বলে সেখানটাতে আমার যাওয়া হয়ে ওঠেনি। রবীন্দ্রনাথ শিলংয়ে অনেকবার এসেছিলেন। রবীন্দ্রনাথ শিলংয়ে কেন এতবার এসেছিলেন বুঝতেই পারছো, এই সৌন্দর্যের জন্য, যেই সৌন্দর্য সবসময় টেনে নিয়ে গেছে। এই যে পাইন গাছ থেকে পাইন ঝরে পড়া। আমার ছেলে বলছিল মা কিছু পাইন নিয়ে নেবো আমরা কিনে। আমার ঘরে ভর্তি পাইন আছে, প্রচুর পাইন ফেলে দিয়েছি কারণ এত পাইন ছিল। এবার ছেলে সেটাই বলছে মা কিছু পাইন কিনে নেবো। হায় রে ভগবান, একসময় যেখানে কলোনিতে থাকতাম সেখানে প্রচুর গাছের নিচে পাইন থাকতো, সেই পাইনগুলিকে আমি রং করেছিলাম। পরে এখন এই চেঞ্জের জন্য অনেকগুলি পাইন আমি ফেলেও দিয়েছি।